নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগের ভিডিওটি আপনারা অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু আমি খুবই ভীষণভাবে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের কোনো রকম উত্তর দিতে পারছি না। এর পেছনে কারণ হচ্ছে আমাকে যে বাড়িতে যে মেয়েটি কাজে কর্মে সাহায্য করত সেই মেয়েটি কাজ ছেড়ে দিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা তো জানেন যে আমার মা মাঝে মধ্যে আমার কাছে আসেন, তো মাও রয়েছে। এবার মা আসলে পর যেটা হয় আর কি, একটু একটু যদি কিছু ভালো খাওয়ানো যায় সেই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখতে হয়। এই কারণে আর অসম্ভব একটা গরম, তো কমেন্টের উত্তর দিতে পারছি না। তবে আপনারা তো জানেন যে আগের বছরের কমেন্টেরও আমি উত্তর দিই। হ্যাঁ, সেই রকম আমি একজন মানুষ, আমি সবার কমেন্টের উত্তর দেব। তো আজকে ওই যে আপনাদের বলেছিলাম সুস্মিতা সরকার আমাকে একটা ঘটনা পাঠিয়েছে, সেটা আমার কাছে রয়েছে। আর আমার সঞ্জয় আচার্য যে ভাই আছে, সে তার শরীরটা খারাপ ছিল, তাকেও আমি একবারও খবর নিইনি যে সে কেমন আছে। তো সেও একটা ঘটনা দেবে বলেছে, এখনো দিয়ে উঠতে পারেনি সে, যেহেতু অসুস্থ রয়েছে। তা এখন এই মুহূর্তে কারো ঘটনা শুনে যে বলবো সেই ধৈর্যটা আমার মধ্যে নেই, কারণ এতটা প্রেশার এসে পড়েছে যে বাড়ির সমস্ত কাজকর্ম, ঝাড়ু পোছা থেকে বর্তন ফর্তন মাজা সব কিছু আমাকে সামলাতে হচ্ছে। তো একটু মেনে বা মানিয়ে আপনারা নেবেন। তো এখন ব্যাপার হচ্ছে যে আজকে বিকেল থেকে ভাবছি কি বলি। তো হঠাৎ করেই আমার মা যেহেতু এসছেন, আমার মা তখন বলল যে তুই একটা কাজ কর না, তোর দাদু ভাইয়ের ঘটনাগুলো বল না টুকটুক করে। হয়তো অতটা ভৌতিক ব্যাপারটা অতটা নেই, কিন্তু সেগুলোও তো একটু গা ছমছমে ব্যাপার, বলতে পারিস তো। তো আমি চিন্তা করে দেখলাম ঠিক আছে, বলি তাহলে। তো আমি ছাদে গিয়েছিলাম। আমার তো ছাদে কিছু গাছপালা আছে, আমি খুব গাছ ভালোবাসি, আর পশু পাখিও খুব ভালোবাসি। আপনারা জানেন, আমি বলেছি প্রচুর গাছ ছাদে রয়েছে, ফল থেকে, সবজি থেকে, ফুল থেকে। তার মধ্যে বিকেল হলে মানে মোটামুটি 5টা নাগাদ উঠে পড়ি সেখানে। তো আজও সেরকম গিয়েছিলাম। তো মা তখন বলছিলেন ঘটনাগুলো, তো সেগুলোই চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি আমার দাদু সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করছি বা কথা বলছি। আপনারা দেখুন যে আপনাদের শুনে কেমন লাগে। মানুষের জীবনে স্ট্রাগল কতভাবে আসে জানি না। এই ঘটনাগুলো আমার দাদু ভাইয়ের, আমাকে শেখানো হয়েছে ছোট থেকে দাদু ভাই বলতে। আমি যদিও আমার কিন্তু জ্ঞানত অবস্থায় তাকে দেখিনি, কিন্তু আমাকে ওইভাবেই তাকে, তিনি চলে যাওয়ার পরও আমাকে ওইভাবেই শেখানো হয়েছে দাদু ভাই বলার। তা আমি সেইভাবেই বলছি। তা আমার দাদু ভাই স্ট্রাগলটা কীরকম দেখুন। তখনকার দিনে ম্যাট্রিক পরীক্ষা ছিল, এখনকার মতো তখন ওই মাধ্যমিক ছিল না। তো ওই ম্যাট্রিক পরীক্ষা যখন দাদু দেন, আর দাদুরা ছিলেন 4 ভাই আর মানে দিদি আর বোন মিলিয়ে দুজন বোন আর কি। তো টোটাল হচ্ছে 6 জন। এবার ওনার যে বাবা, মানে আমার মার যিনি ঠাকুরদাদা ছিলেন, তিনি, তার পেশাটা ছিল হচ্ছে যজমানি। অমুক শিষ্য, অমুক শিষ্য বাড়ি, এই তিনি সারাদিন করে বেড়াতেন। ফলে হচ্ছে যেটা, তখনকার দিনে এগুলো করলেও তিনি আর কি গুরুদেব ছিলেন, তিনি নাকি মন্ত্রতন্ত্রও দিতেন। তো এই শিষ্য বাড়ি সেই শিষ্য বাড়ি থেকে যা মানে আমরা যেমন ঠাকুরমশাইকে গুছিয়ে টুছিয়ে দিই, সেই তার উপর ভিত্তি করে কিন্তু সংসার চলত। কিন্তু তিনি যাকে বিয়ে করে এনেছিলেন, তিনি বেশ কিছুটা না পড়াশোনা জানতেন। কিভাবে জানতেন? তার আবার ছিল সৎ মা, বুঝতে পারলেন তো, ছোটবেলায় মা মারা গেছে, সৎ মা। কিন্তু এই যে মা ঠাকুমা, তা মানে পরমা সুন্দরী ছিল, পরমা সুন্দরী। একটা ছোট্ট খাট্ট
মানুষ ছিলেন, বড় মা সুন্দরী ছিলেন। তো ওনাকে উনি আর কি ওই তখনকার দিনে ওই যে ঠোঙায় জিনিসপত্র আসতো, ওই মানে সৎ মাকে ভয় পেতেন যে দেখে ফেললে অশান্তি করবে, এ করবে, কিন্তু ওই ঠোঙাগুলো খুলে খুলে না পড়তেন। এবং পড়তে 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 মানুষ চাইলে কি না পারে, উনি একটা সময় এমন পড়াশোনা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছিলেন, পরবর্তী সময় ওনার যে চারটে ছেলেই ছিল জুয়েল, পড়াশোনা, শিক্ষা দীক্ষা, চাকরি বাকরি সব দিক থেকে নিয়ে। তাদের সাথে উনি কিন্তু বিভিন্ন বিষয়, সেটা গয়নার বাজার দর বলুন, কি মহাভারতের কথা বলুন, কি কোনো পলিটিক্যাল ব্যাপার বলুন, সেই মায়ের সাথে কিন্তু তারা আলোচনা করতে ভালোবাসতেন। তার মানে বুঝতে পারছেন তো যে মানুষটার কোনো স্কোপ ছিল না, তখনকার দিনে মেয়েদের পড়াশোনার অত চল ছিল না, কিন্তু উনি ওনার যোগ্যতায়, উনি চেষ্টাতে ওই ঠোঙা পড়ে 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 উনি কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু জ্ঞান রাখতেন। পরবর্তী দিনে ছেলেরা বড় হয়েছে, কোথাও কোনো বই টই জোগাড় করতে পেরেছে, সেগুলো নিয়ে পড়েছে, এই রকমভাবে কিন্তু ওনার পড়াশোনাটাকে উনি এগিয়ে নিয়ে গেছে। সেটা তো কোনো ডিগ্রি দিয়ে বিচার হয় না, সেটা হচ্ছে ভালোবাসা দিয়ে পড়াশোনাটাকে করে নেওয়া, এই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, ওই উনি কিন্তু মানে মা ঠাকুমা কিন্তু চাইতেন না যে তার ছেলেরা যজমান বা এই সমস্ত শিষ্য শাখা তাদের হোক, এটা কিন্তু একদম চাইতেন না। কিন্তু স্বামীর ওপরে কথা বলা তো তখন ইয়ে ছিল না, দস্তুর ছিল না যে তাদের মুখে মুখে তর্ক করা বা কথা বলা। কিন্তু ওনার ভেতরে মানে একটা যে জেদ, তার যে একটা কি বলবো চোরা ফলগু ধারার মতো যে জেদটা বহমান ছিল, উনি কি করলেন, এক ম্যাট্রিক আমার দাদু যেই দিলেন, কারণ উনি আমার দাদু ছিলেন বড় ছেলে, এবং তিনি মানে যেমন খেলাধুলায় তেমনি তিনি একজন স্পোর্টসম্যান বলা যেতে পারে, তেমনি তিনি দেখতে, তেমনি লম্বা চওড়া একটা খুব সুন্দর তার দেহের গঠন বা অবয়ব। তো যাই হোক, উনি ওই যখন ছেলে আর কি দিল আর কি ম্যাট্রিক পরীক্ষা দিল, তখন একটা প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে আমার দাদুকে ঘুম থেকে তুলে উনি পুরো বাইরের দরজায় মানে উনি ছেলেকে নিয়ে গেলেন। মানে তখন যেমন ছিল গ্রামের বাড়িগুলো, ভাবুন সামনে উঠোন, সেখানে একটা দরজা, হ্যাঁ, ঘর থেকে বার করে ওই উঠোনে ওই দরজা খুলে দিলে বাইরে, ওইখানে নিয়ে গেলেন। তা এবার সে তো ছোট একটা ছেলে না, সে বলছে যে মা আমি এই ঝড় বৃষ্টির রাতে তুমি আমায় তুলেছো কেন, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কোনো কথা না বলে টানতে টানতে ওইখানে দরজার কাছে নিয়ে গিয়ে উনি ধাক্কিয়ে বার করে দিলেন এবং বললেন যে বাবা, যদি তুই বেঁচে থাকিস, তাহলে তুই যদি রোজগার করে কিছু আমাদের পাঠাস, তাহলে বুঝবো তুই বেঁচে আছিস, আর না হলে কিছু আমার করার নেই। কারণ সংসার মানে চরম তখন অবস্থা, কেউ খেতে পাচ্ছে না, জামা কাপড় নেই, এই রকম অবস্থা। ওই শিষ্য শাখা করে আর কতদিন চলে এতগুলো পেট? তা ওই জন্য আমি আজকে নির্দয়ের মতো তোকে বার করে দিচ্ছি, কিন্তু আমি জানি তুই একদিন নিশ্চয়ই বড় হবি, বড় মানুষ হবি, এবং তুই ফিরে আসবি, এবং আমাদেরকেও তুই নিশ্চয়ই দেখতে পারবি, তুই চলে যা। এই বলে উনি ওই ঝড় বৃষ্টির রাতে কিন্তু ছেলেকে বার করে দিয়েছিলেন। এবার ভাবুন, একজন মা হিসেবে, আমি নিজেও একজন মা, ঠিক আছে, তখন ব্রিটিশ আমল, কিন্তু সে যে আমলই হোক, একটা ঝড় বৃষ্টির রাতে সন্তানকে এইভাবে কোল ছাড়া করা, সেই সন্তানের মুখ আদৌ দেখতে পাবে কিনা, এই বিরাট পৃথিবীতে সে হারিয়ে যাবে না তো, এটা তো প্রত্যেক মায়ের একটা ভয় থাকে। কিন্তু মা ঠাকুমা কিন্তু এই তার মানে শক্ত মনের পরিচয়টা দিয়েছিলেন। এবারে আমার দাদু ভাই সেই তো বেরিয়ে গেল, তখনকার দিনে মাতৃ আজ্ঞা, সে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে সেই রাস্তার ধারে কল থেকে জল খায়, হ্যাঁ, এইভাবে চলতে চলতে একটা দিন কিন্তু ওই রেল লাইনে যে পাথর ফেলা হয়, হ্যাঁ, বা পাথর কোথাও দেওয়ার দরকার পড়লে পাথর দেওয়া হয়, এই কাজে কিন্তু তিনি বহাল হলেন। এবারে তখনকার দিনে ম্যাট্রিক পাস মানে এখনকার দিনে সেটা কিন্তু গ্র্যাজুয়েশন,
তিনি ইংরাজি বলতে পারতেন, ইংরাজি লিখতে পারতেন, সব কিছু পারতেন। এই পাথর ফেলতে ফেলতে হঠাৎ একদিন সরজমিনে দেখতে একজন সাহেব আসেন। তার নজরে কিন্তু আমার দাদুভাই পড়ে যায় যে এই ছেলেটা তো শিক্ষিত ছেলে, এই ছেলেটা তো এই কাজ করার জন্য তো নয়। সে তাকে বলছে ইংরেজিতে, তুমি তো এই কাজ করার জন্য নও। তখন বলল যে আমি কি করব স্যার, আমার তো বাড়িতে এরকম অভাব, এই সমস্ত ব্যাপার, ওই জন্য আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তো যাই হোক, এই কিন্তু ওনার উত্থানের সূচনা হলো বলা যেতে পারে। তো তারপরে উনি ধীরে ধীরে রেলে চাকরি পেলেন। তখন তো বুঝতেই পারছেন এমন একটা সময় ছিল, চাকরি দেওয়ার জন্য লোককে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হতো, এখনকার মতো অবস্থা তো ছিল না। তো সাহেবের নজরে পড়ে যাওয়া মানে একটা বিরাট জায়গায় তিনি পরবর্তী জীবনে পৌঁছেছিলেন। PWI হয়েছিলেন এবং তার প্রভাব প্রতিপত্তি খুবই বেড়ে গেছিল একটা সময়। কি বলবো বন্ধুরা, দুম করে কারেন্ট চলে গেল। যাই হোক, কপাল ভালো খুব, আবার তাড়াতাড়ি চলে এলো বলে আবার শুরু করছি। তো হয়তো এক কথা রিপিট করতে পারি, আপনারা কিছু মনে করবেন না। তো যতদূর আমার মনে পড়ছে যে তার আস্তে আস্তে মানে আমার দাদুর আস্তে আস্তে প্রভাব প্রতিপত্তি বেড়েছিল, এই কথাটা আমি বলেছিলাম লাস্ট। কিন্তু প্রথম উনি চাকরি পাওয়ার পর ওনাকে প্রথম পাঠানো হয় হচ্ছে, আপনারা হয়তো জানবেন, ঝাড়খণ্ডের লাতেহার, কুমান্ডি এই সমস্ত এলাকায়। তো ওই দাদু ভাই পরবর্তী জীবনে যতদিন বেঁচে ছিলেন, তার মেয়ে, তার ছেলে বা তার স্ত্রীর কাছে এই ঘটনাগুলো বারবার করে বর্ণনা দিতেন যে ওনাদের নাকি ওই তখন ওই গভীর গহীন জঙ্গল, তার মধ্যে টেন্ট খাটিয়ে নাকি থাকতে হতো। উনি যেটা জানিয়েছেন যে চাকর এসে দিনও মানে ওনারা তো অফিস করে বা কাজকর্ম করে কিন্তু ফিরবেন। তো সেই সময় কিন্তু তার একটু আগ দিয়ে এসে কিন্তু উনুন জ্বালিয়ে ওই টেন্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে চাকর কিন্তু চলে যেত, এরা গিয়ে খাবার বানাবে, থাকবে, এই সমস্ত ব্যাপার। তো ওই দাদুর সাথে তখন ওই মুহূর্তে একজন ছিলেন, ওনার নামটা আমার মা ঠিক বলতে পারেননি। তো ওই প্রাণগোপাল মনে হয়, হ্যাঁ প্রাণগোপাল, হ্যাঁ প্রাণগোপাল বাবু বলে একজন কেউ ছিলেন। তো ওনাকে আবার ওই জঙ্গলের মশা টশা কি সমস্ত কামড়ে টামড়ে দিয়েছিল, মানে প্রায় মরো হয়ে যাওয়াতে উনি ফিরে এসেছিলেন তখন। তো আমার দাদু তখন একা পড়ে যান এই টেন্টে, ওই প্রাণগোপাল আর আমার দাদু ভাই দুজনে থাকতেন। তো ওই সময় একটা দিনের কথা দাদুভাই বর্ণনা করেছেন মার কাছে। মাকে বলেছিলেন যে সেদিনকে শরীরটা খুব খারাপ, প্রচণ্ড অফিস থেকে ফিরে এসছেন জ্বর নিয়ে। তো ফিরে এসে কোনো রকমে উনুন তো জ্বালিয়ে দিয়ে গেছে চাকরে, ওই একটু সেদ্ধ ভাত টাইপের কিছু মানে উনি বসিয়েছেন খাওয়ার জন্য, খেতে তো হবে, বাঁচতে হবে, আর বাড়িতে তো টাকা পাঠানো শুরু হয়েছে। তো এবারে ওই ভাত টাত করে খেয়ে দিয়ে শুয়েছেন। এবার রাত্রিবেলা ওনার না মানে প্রকৃতির ডাকে যেতে হবে, টয়লেট পেয়েছে। তো উনি ওই টেন্ট থেকে বেরিয়েছেন। আর বলে রাখি, এত গহীন জঙ্গল, ওনার ওই টেন্টে না মাঝে মধ্যে ভাল্লুক না কি কি জিনিস এসে ওই আঁচড় দিত, আঁচড়াতো। এমনকি ওখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারও ছিল, তার প্রমাণও কিন্তু দাদু একদম চাক্ষুষ পেয়েছিলেন, সেই ঘটনাটায় পরে আসছি। তো ওইভাবে না লাঠি হাতে নিয়ে উনি ওই জ্বর গায়ে টলতে টলতে মাতালের মতো উনি বেরিয়েছেন বাইরে। বেরিয়ে ওই টয়লেট করতে বসে উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। ভাবুন, ওই মানে সাংঘাতিক জঙ্গলের মধ্যে একদম একা একটা মানুষ টয়লেট করতে গিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তারপরে যখন মুখে চোখে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির জলটা যখন মুখে চোখে পড়েছে, আমার দাদুর তখন জ্ঞান মানে ফিরেছে। তখন ওনার কানে আসছে রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়, কোথা দিয়ে যেন ডেড বডি নিয়ে কিন্তু
পাস করছে, কোনো লোক মারা গেছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো উনি তো বুঝতেই পারলেন যে আমি কোথায়, কি হয়েছিল, আমার মাথা ঘুরে গেছিল কি। তারপরে উনি ধীরে ধীরে কিন্তু আবার উঠে টেন্টে ফিরে আসেন। বন্ধুরা, যে তখনকার দিনের মানুষ কতটা স্ট্রাগল করতে হতো তাদের, এবং স্ট্রাগল এখনও মানুষ করে। মানে আমার মার মুখেই শুনেছি, আগেও শুনেছি, আজও মা বিকেলে বলছিল যে আমার দাদুর যেহেতু বড় সন্তান, তার পাঠানো টাকা কটা ওখানে যখন পৌঁছাতো তখন ওই গ্রাসাচ্ছাদনের ব্যাপারটা চলতো। আর প্লাস হচ্ছে কি, তখন ওই রেশনের দোকানে নাকি শাড়ি পাওয়া যেত। হ্যাঁ, সেই শাড়ি তুলে মার পিসিরা নাকি হাতে করে সেলাই করে করে তাদের ব্লাউজ বানাতো। হ্যাঁ, যেটা মেয়েদের একটা আচ্ছাদনের প্রয়োজন হয়, সেই ব্যাপারগুলো করতে হতো। তা বুঝতেই পারছেন কত কষ্ট তারা করেছে। তো আজকে আমরা একটু কষ্ট পেলেই মানে কোঁকিয়ে উঠি যাকে বলে। আমরা, আমাদের ভীষণ ধৈর্যচ্যুতি ঘটে, আমাদের একদম কোনো রকম মানে ধৈর্য নেই, আমরা রেস্টলেস হয়ে যাচ্ছি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে। তো কিন্তু তখনকার দিনের মানুষদের কত, তারাও ফাইট করতে হয়েছে তাদের। তো যাই হোক, দাদু তো ওখানে থাকেন বা থাকতে হয় বাধ্য হয়ে। একটা দিনের কথা মার মুখ থেকে যেটা শুনেছি সেটাই বলছি। সেদিনকে কর্ম মিটিয়ে ওই গহীন অরণ্য পথে কিন্তু দাদু তার টেন্টের উদ্দেশ্যে ফিরছে। এইবারে যে রাস্তাটা ধরে গিয়ে টেন্টে উঠবেন, তার কিছুটা, টেন্ট থেকে কিছুটা, বেশ কিছুটা দূরে উনি দেখছেন যে প্রচণ্ড একটা নাক ডাকার মতো আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এবার দেখবেন আপনাদের বাড়িতে যাদের পেট আছে, বিশেষ করে কুকুর আছে, দেখবেন এরা যখন ঘুমায় এরাও কিন্তু, আমাদের বাড়িতে এমন ছোট ছোট বাচ্চারা বা বয়স্ক মানুষেরাও নাক ডাকে, ওরাও কিন্তু জীবজন্তুও কিন্তু নাক ডাকে। তো আমার দাদুর কীরকম একটা সন্দেহ হয়েছে যে এরম আওয়াজ পাচ্ছে কিনা, আর একটা বোটকা গন্ধে পুরো জায়গাটা পুরো ভরে গেছে। যে তখন ভাবছে যে কিসের গন্ধ, হ্যাঁ, পুরো বোটকা গন্ধে জায়গা পুরো ভরা। এইবারে কীরকম একটা সন্দেহ হওয়াতে, জানে তো যে বিভিন্ন জন্তু জানোয়ার এসে ওই রাত্রিবেলা ওই টেন্টের গাগুলোতে স্ক্র্যাচ করতো, তাদের নোকের আঁচড় কাটতো আর কি, নখ দিয়ে আঁচড়াতো, আর মানুষের গন্ধ পেত। তো উনি তখন কি করেছেন, উনি নিজের শুটাকে অফ করে দিয়ে খালি পায়ে যাচ্ছেন, কিন্তু পাতার, শুকনো পাতার যে মর্মর ধ্বনি সেটা তো রয়েইছে, সেটা তো আটকানো যাচ্ছে না সেটাকে। এবার বলি, আমার দাদু কিন্তু ভীষণ না মাতৃভক্ত ছিলেন, মানে মা কালীর খুব বড় ভক্ত ছিলেন। আর উনি না খুব ভালো গান গাইতেন, ওই টেন্টের মধ্যে একা থাকতেন আর ওই শ্যামা সঙ্গীত কিন্তু গাইতেন। দ্বিতীয়বার কিন্তু লোডশেডিং হয়ে গেল, ঠিক আছে, আবার ফিরে আসলাম। যাই হোক, চলুন ঘটনাটি শেষ করি। এবারে ব্যাপার হচ্ছে যে আমার দাদু ওই মানে সেই দিনকে দাদু যেটা বলেছেন, দাদু ভাই, যে জানিস তো, তার মেয়েকে বলেছে যে জানিস তো মা, ওই দিন আমার নিশ্চিত মৃত্যু ছিল, কেউ আমাকে আটকাতে পারতো না। পুরো গাছের নিচে বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার নাক ডাকাচ্ছে। এবার আপনারা নিশ্চয়ই জানেন যে মানুষের গন্ধ, হ্যাঁ, বা যে কোনো মানে তার শিকারের গন্ধ বাঘ পাবে না এমন তো ব্যাপার নয়, তারা পাবে, সে ঘুমিয়েই থাক আর জেগেই থাক। কিন্তু কি জানি কেন মানুষ যেটাকে বিশ্বাস করে, বললাম তো তিনি যেহেতু খুবই কালীভক্ত ছিলেন, তো হয়তো সেদিনকে মাই তাকে রক্ষা করেছিল। আর আরেকটা কথা, আরেক মা যে তার পথ চেয়ে বসে আছে যে ছেলে আমার টাকা পাঠাবে, হয়তো সেই কারণেই সেদিন মা তাকে রক্ষা করেছিলেন। তো এই দাদু ভাই যেটা বলেছেন যে মাঝে মধ্যেই না ওই সন্ধে লেগে যেত, বিশেষ করে শীতের দিনে যখন উনি ওই জঙ্গলের ভেতর দিয়ে ফিরতেন। তো ওনার স্ত্রীকে, আমার দিদিমার মুখ থেকেও শুনেছি আমি, বা মার মুখ থেকেও শুনেছি, দাদু বলেছেন যে মাঝে মধ্যেই আমি তো একা ফিরতাম না, আমার সাথে প্রচুর লোকজন ফিরত।
তখন আমি বলতাম, মানে আমরা যারা শুনতাম আমরা তখন বলতাম যে কীরকম, কি ব্যাপার। তখন আমার মা জানিয়েছেন যে মাঝে মধ্যেই বাবা ওই নিবিড় জঙ্গলের মধ্যে গাছপালার ফাঁক দিয়ে দিয়ে প্রচুর মানুষকে দৌড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেখতেন। সেখানে পুরুষ ছিল, সেখানে মহিলা ছিল, কিন্তু আমার দাদুভাই কিন্তু পরিষ্কার বুঝতে পারতেন এরা কিন্তু কেউ মানুষ নয়। কারণ তিনি যেটা আমার মাকে জানিয়েছেন যে আমি বুঝতে পারতাম এদের চেহারার অবয়ব পুরো মানুষের মতো হলেও এরা কিন্তু ধোঁয়ার মতো দেখতে, হ্যাঁ, যারা ওই গাছপালার ফাঁক দিয়ে দিয়ে মাঝে মধ্যে ছুটে চলে যেত। তারপরে উনি রাত্রিবেলা টেন্টের মধ্যে জানিয়েছেন যে প্রচুর লোক যেন হৈ হৈ করে কথাবার্তা বলছে, বা ডুকরে কোনো মহিলা যেন টেন্টের সামনে বসে বসে কাঁদছে, এইগুলো কিন্তু হতো। এবং একা, সম্পূর্ণ একা, পরে অনেক পরে যদিও প্রাণগোপাল ফিরে গেছিল, ওনাকে কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে হতো। হ্যাঁ, ওনারা ফেস করেই কিন্তু ওখানে বেঁচে ছিলেন। এবং পরবর্তী দিনে তো আবার ট্রান্সফারেবল জব, অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়। তো এইভাবে কিন্তু তার লাইফটা কেটেছিল। আর মাতৃভক্তি সেটা নিয়ে যদি বলি তাহলে বলতে হয় যে একবার আমার দাদু বাড়িতে শুয়েছিলেন। তো এই সময় মানে শুয়েছিলেন মানে গভীর নিদ্রায় ছিলেন। তো এই সময় উনি ওই রুমে, যে রুমে শুয়েছিলেন, ওরা তো ওই ব্রিটিশ পিরিয়ড, তখন পরবর্তী সময় তো উনি বাংলো পেতেন। তো ওই বাংলোয়, একতলা বাংলো, সামনে প্রচুর জায়গা, সেই রকম একটা বড় একটা রুমে উনি শুয়েছিলেন। আর তখন ওই মাঝরাত্রে উনি নাকি ওই একটা আওয়াজ পান, ছম ছম করে কেউ যেন ওনার চারপাশে ঘুরছে, মাথার কাছে বা আশেপাশে ঘুরছে। তখন উনি এতবার করেই আওয়াজটা হচ্ছে, একটা সুন্দর একটা নুপুরের রুনুঝুনু একটা আওয়াজ। তো উনি তখন একটা সময় চোখ খোলেন। তখন উনি দেখেন যে কুচকুচে কালো বর্ণ, না আমি ভুল বললাম, কুচকুচে নয়, কীরকম, আমার মামার বাড়িতে পরবর্তী সময় ওই মা কালী পুজো হতো, আমি দেখেছি। কি বলবো, আমি তো এত কালার সম্পর্কে এত জানি না, ওয়াকিবহাল নয় কোন কালারটাকে কি বলবো, মানে কি বলা হয়। এটা কীরকম জানেন তো, ওই অনেকটা স্লেট কালার টাইপের, হ্যাঁ, মায়ের গায়ের যে গাত্রবর্ণটা। তো ওই দাদু নাকি ওরকম দেখেছিলেন, যে ওরকম ছোট্ট মেয়েটা এসে বলছে, কিরে তুই উঠে পড়, শুয়ে আছিস কেন, আমার পুজো করতে হবে তো। তখন বলছে যে মা, আমার কি ক্ষমতা যে তোমার পুজো করব। তখন মা বললেন যে আমি তো ওসব জানি না বাবা, পুজো তো তোকে করতেই হবে, কারণ তুই খোঁজ নে, যেখানে আমার পুজো হতো পুজো বন্ধ হয়ে গেছে। তখন দাদু কিন্তু বাংলাদেশে খোঁজ নেন যে তাদের আদি যে বাড়ি সেখানে পুজো হচ্ছে কিনা। তখন তারা জানান যে না, আজকে বেশ কয়েক বছর ধরে পুজো বন্ধ হয়ে গেছে। তারপর থেকে দাদু কিন্তু তার মতো করে মায়ের আরাধনা করতেন। কাজেই খুব মাতৃভক্ত ছিলেন, এবং তার একদম সার্ভিস লাইফের একদম প্রথম দিকটা কিন্তু এই সব স্ট্রাগলের মধ্যে দিয়ে কেটেছিল। তো আজকে এই পর্যন্ত করেই ভিডিওটা রাখবো। আপনারা অবশ্যই জানাবেন যে একদম নিজের মায়ের দিকের, এই আমার দাদু ভাই আর কি, আমার মায়ের বাবা, তার জীবনের এই দিকগুলো আমি তুলে ধরলাম। আশা করছি সব ঘটনাই যে প্রচণ্ড ভৌতিক হবে এমন তো কোনো ব্যাপার না, কিন্তু ওই গহীন জঙ্গলের মধ্যে একজন মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আজকে ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের স্টকে যদি কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে একটু নক করবেন। অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আজকে ভিডিওটা করলাম, দুবার কারেন্ট চলে গেল। একবার ভাবলাম অন্ধকারের মধ্যেই করে দিই, যেরকম আগে একবার করেছিলাম, কিন্তু আবার যখনই এইটা ভাবছি চট করে দেখছি কারেন্টটাও চলে আসছে। আর আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ বা আমার দাবি যে আপনারা
একটু আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনের অবশ্যই অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান জলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, ভীষণ ভীষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ প্রচণ্ড গরম। খুব তাড়াতাড়ি ফিরে আসছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। নমস্কার।